আমাদের 3 মিনিট সময় দিয়ে দিলে ছবি নিয়ে তারপরে ব্রিফিংটা করব 3টা মিনিট। আচ্ছা, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্যার। দাবি তো আরও কতগুলো আছে, জুলাই সনদ টনদ আছে, তো কিন্তু জনগণের এই দাবি বললে দাবি তো আমাদের 5 দফাই আছে। 5 দফা 3 মিনিট হয়ে গেছে না? হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, আমরা শুরু করি। এই তো এই মাইকে কাজ শোনা যাচ্ছে না? কাজ করছে না? এই আমাদের এখানে মাইক্রোফোন একটা আছে না, কই সেটা? এবারও হয় না, সাউন্ড নাই। এই ফরিদ আছো, অপারেটর কে? এই দেখো তো আমাদের অপারেটর মোতালেব ভাই, আমাদের মাইকের অপারেটর কই? মাইকের অপারেটর সুইচটা কানেকশন হয়তো দেয়নি। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক করতেছে, একটু একটু সবর। এবার হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং মঞ্চে উপবিষ্ট আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে চলমান যে রাজনৈতিক সংকট নিরসনে 8টি সমমনা দলের 5 দফা দাবিতে 5ম দফা কর্মসূচির অংশ হিসাবে গতকাল রাজধানীর ঐতিহাসিক পল্টন মোড়ে যে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশবাসী, নগরবাসী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যারা দায়িত্ব পালন করেছিলেন, ইভেন যারা পথচারী, যানবাহন, বিভিন্ন পরিবহন এর সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং ত্যাগের মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের এই কর্মসূচি সফল করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাংবাদিক বন্ধুগণও গতকাল অনেক কষ্টের ভেতরে আপনারা আমাদের এই বিরাট সমাবেশকে আপনারা কভার করেছেন। আপনাদেরকেও আমরা সে কারণে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা গতকালকে আমাদের জাতীয় নেতৃবৃন্দের যে বক্তব্য সকলেই জেনেছেন এবং দেশবাসী সেটা অবহিত হয়েছে।
সেখানে মূল প্রতিপাদ্য যেটা বলা হয়েছিল যে অবিলম্বে ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। এটি আমাদের মূল দাবি ছিল। আরও 5 দফা লেভেল প্লেইং ফিল্ড, ফ্যাসিবাদের দোষরদের বিচার, আমাদের প্রশাসনের দলীয়করণ, তারপরে আমাদের বিদ্যমান যে বিচার ব্যবস্থা ফ্যাসিস্টদের সে বিচারকে দৃশ্যমান করা, অনেক দাবি আমাদের ছিল। তো সেই দাবির প্রেক্ষিতে এই ঐতিহাসিক সমাবেশে সরকারকে অনুরোধ করা হয়েছে, সব যুক্তি পেশ করে বলা হয়েছে যে আমাদের জনগণের এই দাবি এখন, গণ আকাঙ্ক্ষার এই দাবি এখন সারা দেশের মানুষের দাবিতে পরিণত হয়েছে। সংবিধান বিশেষজ্ঞদের উল্লেখযোগ্য অংশ এটা মনে করে যে গণভোটের মধ্য দিয়ে জুলাই সনদ আগে অনুমোদিত না হলে জাতীয় নির্বাচনের মতো আইনগত সাংবিধানিক কোনো ভিত্তি রচিত হবে না, সেজন্য এটা আগে করতে হবে। তো সে ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছেন এবং গতকাল এই সমাবেশ শেষে 8টি দলের শীর্ষ নেতা বিকালেই জরুরিভাবে একটা বৈঠকে মিলিত হয়েছিলেন পরবর্তী কর্মসূচির জন্য। দেশে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিস্ট এবং তাদের দোসররা যে নতুন করে রাজধানীতে নাশকতা সৃষ্টির পায়তারা করছে, 13 তারিখে তারা শাটডাউন, লকডাউন ইত্যাদির নামে ইতিমধ্যেই বাস পোড়ানো, ককটেল নিক্ষেপ, হোটেলে হোটেলে অপরিচিত লোকদের ব্যাপক অবস্থান, এগুলো কাল জনসভা থেকে নেতৃবৃন্দ বলেছেন। এইসব বিবেচনায় আমরা সরকারকে দেশের পরিস্থিতি শান্ত রাখা এবং স্থিতিশীল রাখার প্রয়োজনে সহযোগিতা করতে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ প্রস্তুত। সেই জন্য পরবর্তী কর্মসূচির ক্ষেত্রে আমাদের এই দাবি যদি নিয়মতান্ত্রিক উপায়ে একটা আলোচনার ভিত্তিতে সরকার প্রধান উপদেষ্টা এবং তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে ডক্টর প্রফেসর ইউনূস 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ দেবেন এবং আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে এবং নিষ্পত্তি হবে, এটিকেই আমরা সবচেয়ে শান্তিপূর্ণ উপায় মনে করেছি। এবং গতকালকের শীর্ষ নেতৃবৃন্দ সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে জরুরিভাবে সাক্ষাৎ চেয়েছেন এবং সাক্ষাতেই রাজনৈতিক সংকট নিরসনে তারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো সেই সম্পর্কে আমাদের সামনে কিছু কর্মসূচি ঘোষণার জন্য আজকে আবার আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ছিল বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে যারা উপস্থিত আছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, এই সব নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আলাপ আলোচনা করে সামনের বেশ কিছু কর্মসূচি স্থির হয়েছে এবং সেগুলো আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের 8 দলের পক্ষ থেকে ঘোষণা করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির এবং বাংলাদেশ জামাত ইসলামীর সংসদীয় দলের সাবেক প্রধান ছিলেন, সংসদ নেতা হিসেবে আমাদের সংসদ দলের প্রধান ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি 8 দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘোষণা করবেন। তার আগে আমি উপস্থিত নেতৃবৃন্দকে আপনাদের সামনে একটু পরিচয় করে দিচ্ছি। অধ্যাপক মুজিব ভাই, যিনি আজকে প্রেস ব্রিফিং করবেন, তাকে তো আপনারা জানলেন। জামাত ইসলামের পক্ষ থেকে আরও উপস্থিত আছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আছেন, আমাদের এহসানুল মাহবুব জুবায়ের ভাই আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল, আমাদের পাবলিসিটি এবং মিডিয়ার প্রধান। কই জুবায়ের ভাই? ও আছেন, একটু হাত তুলি সবাই চিনতে পারে। নেক্সট আছে আমাদের মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য, মোবারক হোসাইন ভাই উপস্থিত আছেন। এরপরে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমদ সাহেব, তিনি উপস্থিত আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আখন্দ ভাই উপস্থিত আছেন। এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নিজামে ইসলাম পার্টির সম্মানিত আমির মাওলানা সরওয়ার কামাল আজিজি এবং মহাসচিব
মুসা বিন ইজহার ভাই মৌলানা আছেন। খেলাফত মজলিসের আমির আমাদের মৌলানা আবুল বাসেত আজাদ, হ্যাঁ মুরব্বী আমাদের উপস্থিত আছেন। এরপরে খেলাফত আন্দোলনের মহাসচিব আছেন মৌলানা ইউসুফ সাদিক হাক্কানি, আলহামদুলিল্লাহ। জাকপার সহসভাপতি এবং মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, তিনি উপস্থিত আছেন। আর আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির পক্ষে উপস্থিত আছেন তার চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান। মহাসচিবকে দেখলাম তো নিজাম ভাই, হ্যাঁ উনিও আছেন, নিজামুল হক। তো জাকপার মহাসচিব কই? অধ্যাপক ইকবাল ভাই আছেন, জাকপার মহাসচিব। সরি, আর কি কেউ বাদ গেলেন? নিজাম ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির, তিনি উপস্থিত আছেন। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন। খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল হাসান ভাই কই? ও মৌলানা তৌহিদুজ্জামান খেলাফত আন্দোলন উপস্থিত আছেন। খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল ভাই আমাদের এই পিছনের চেয়ারে উপস্থিত আছেন। এই তো মোটামুটি আমাদের সব দলেরই নেতৃবৃন্দ এখানে আমরা আপনাদের সামনে পরিচয় করালাম। এখন আমাদের পক্ষ থেকে, 8 দলের পক্ষ থেকে আমি অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, না এটা থাকবে, অসুবিধা নেই, এখানে বলতে পারবেন, অধ্যাপক মুজিবুর রহমান ভাই, তিনি আমাদের এই কর্মসূচি ঘোষণা করবেন। এবং গতকালকের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠকে সম্মিলিতই সিদ্ধান্ত যে আমরা এই দাবি আদায়ের জন্য মূল কর্মসূচি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্ট অবস্থান, এটাই আমাদের মূল প্রোগ্রাম। তো আজকের বৈঠকেও সেটি সিদ্ধান্ত হয়েছে। তো সরকারের কাছে সাক্ষাতের সময় চাওয়া হয়েছে, সেই প্রেক্ষিতে নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা প্রাধান্য দিচ্ছি বলে ওনারা সময় দিতে চেয়েছেন বিকাল আজকে 4টার মধ্যে। তো সেই প্রেক্ষিতে আমরা এই সময়ের মধ্যেও আমরা কিছু কর্মসূচি ঘোষণা করেছি, সেই অবস্থান কর্মসূচিও ঠিক থাকবে। আপনাদের কাছে এখন বিস্তারিত তারিখ ভিত্তিক কর্মসূচি ঘোষণা করছেন আমাদের 8 দলের পক্ষ থেকে সম্মানিত অধ্যাপক মুজিবুর রহমান। এইটা একটু না, এই মাইকটা এইটা একটু এখানে দাও, এটা আওয়াজ কম হয়। চলবে, তাহলে আমরা চেয়ারটা চেঞ্জ করে দিই, আপনি এখানে আসেন। এত টানাটানিতে একজন সরলে হয়, আপনি বলবেন তা আপনি কিছু বলে চেয়ারটা চেঞ্জ করলে হয়ে যায় না, মানে চেয়ারটা চেঞ্জ করলে সব ভালো হয়। এই অডিওগুলো পাবে না, এগুলো এই টেলিভিশনগুলো অডিও পাবে না, সরাইতে পারবে না। ঠিক আছে, আপনি এখানে আসেন, মাইক কাজ করবে না, পরে আবার চেঞ্জ করবেন। আমি যখন আপনি কর্মসূচি ঘোষণা দিয়ে দেবেন, পড়লে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে পড়ে দিলে হয়ে যাবে। তারপরে যদি তথ্য প্রশ্ন আমরা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার তোমরা ঠিক করে দাও। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ
ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির আজকের এই প্রোগ্রাম ঘোষণা করার কথা ছিল। জরুরি ভিত্তিতে উনি দেশের বাইরে থাকার কারণে এই দায়িত্বটা আমাকে পালন করতে হচ্ছে। তো আপনারা জানেন, আলহামদুলিল্লাহ 8 দলের গতকালকে যে শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছিল তারই ফলো আপ হিসাবে আজকের এই বৈঠক। বিস্তারিত কথা আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি কিছু বলেছেন, পরে আরও কিছু বিস্তারিত বলবেন। আমি শুধু ফলো আপের আজকের যে শীর্ষ নেতৃবৃন্দ বসে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি আপনাদের কাছে পেশ করছি। তো তার আগে আমি বলতে চাই, জাতীয় ক্রান্তিকালে আজকের এই সাংবাদিক সম্মেলন যেমন গুরুত্বপূর্ণ, গোটা দেশবাসীর জন্য এটাও গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। সামনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এই সমস্যাগুলো কিভাবে মোকাবিলা করা যায় এগুলো নিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা করেছেন। আমি এগুলো লিখিতভাবে আছে আপনাদের সামনে পেশ করছি, এর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্দোলনরত 8 দলের ঘোষিত কর্মসূচি। 13ই নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে 8 দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। 14ই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 16ই নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর 12টা 30 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে যে বৈঠক হয়েছে তার কর্মসূচি। আমার মনে হয় আপনাদের কিছু প্রশ্নও থাকতে পারে, আমি সেই সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার ভাইকে অনুরোধ করব। পাবে না, প্রশ্ন বেশি নেই, কথা তো পরিষ্কার হয়ে গেছে। আপনাদের কথা তো খুবই পরিষ্কার, কর্মসূচিও খুব পরিষ্কার করে বলা হয়েছে, প্রেক্ষাপটটা বলা হয়েছে। জরুরি প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি, আর জরুরি থাকলে আমাদের 8 দলের নেতারাও সাহায্য করবেন, আপনারা প্রশ্ন করতে জি, এখানে সবাই আছেন, 8 দলের প্রতিনিধি সবাই আছেন। হ্যাঁ, আপনারা আপনাদের এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান করবেন। জি। প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক দলগুলো এখন একজন উত্তরবঙ্গে আর একজন দক্ষিণবঙ্গে বসবাস করছেন। আপনাদের সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যখন রাজনৈতিক দলগুলো বিভেদ বাড়াচ্ছেন, তখন 13 নভেম্বরের মতো আমরা ইতিমধ্যে সারা দেশে আগুন জ্বলতে দেখছি এবং জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই যে আপনাদের মধ্যে বিভেদ, এই সুযোগে ফ্যাসিবাদী আমরা যে কাঠামো ভাঙতে দেখেছি, তারা আবার এসে দেশে বিপর্যয় তৈরি করে নির্বাচন বানচাল এবং দেশে আবার অরাজকতা তৈরি করবো কিনা। এরপর আপনারা আরেকটা বলেছেন যে প্রধান উপদেষ্টা যদি আপনাদের সাথে দেখা করে, প্রশ্ন হচ্ছে যদি দেখা করে তাহলে আপনারা এই আন্দোলন প্রত্যাহার করবেন কিনা।
ধন্যবাদ। আপনি দুইটা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে যে আন্দোলনরত দলগুলোর মধ্যে বিভেদ বা অনৈক্য সেই মুহূর্তে নাশকতা এবং অরাজকতা তৈরি হয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসূচিগত, দলীয় নীতি পদ্ধতি, পলিসিগত পার্থক্য থাকাটাই তো স্বাভাবিক, এটাই আছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কিন্তু দ্বন্দ্ব বা বিভেদ বলতে, তিক্ততা বলতে যেটা বোঝায়, আমরা আছে বলে এটা আমরা মনে করি না। জামায়াত ইসলামী সহ এখানে যত 8 দল আমরা আছি, প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা সেটা মেনটেন করে চলছি, আমরা কোনো বিভেদ দেখছি না। দ্বিতীয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যাপারে একজন উপদেষ্টা যিনি পলিটিক্যাল পার্টিগুলো অ্যাপয়েন্টমেন্টের দায়িত্ব পালন করেন, তিনি জানিয়েছেন আজকে বিকাল 4টার মধ্যে এই সাক্ষাতের সময় তিনি জানাবেন। আমরা আশা করি যে সে কথা অনুযায়ী সময় দেবেন এবং 8 দলের নেতৃবৃন্দ সাক্ষাতে যাবেন, শীর্ষ নেতৃবৃন্দ, এবং সেখানেই রাজনৈতিক এই সংকটের, জুলাই সনদের আইনগত ভিত্তি, গণভোট ইত্যাদি প্রসঙ্গে সহজেই সেটা ইনশাআল্লাহ সমাধান হবে। তারপরে তো পরবর্তী বৈঠকের কথা শুনলেন, 16 তারিখ সকাল 11টা। এই কয়দিনের পরিস্থিতি, উপদেষ্টার সাথে বৈঠক, সব কিছু নিয়ে শেষ কথা ওই দিনই শীর্ষ নেতারা বলবেন। সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরা আর দেশের জন্য দোয়া করা। একজন সেটা হচ্ছে আপনারা এর আগে আমরা দেখেছি 111 হয়েছে কেন? রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণে 111 হয়েছে, এটা অনেকটা এটাই বড় কারণ বলা যায়। তো আবার একটা আমার সহকর্মীকে প্রশ্ন করলেন যে একটা কর্মসূচি দিয়েছে, তো দিল্লি থেকে নানান কর্মসূচি আসছে বাংলাদেশে, এরকম একটা সময় আপনারা এক হতে পারছেন না, এবং বিএনপি বারবার বলছে আপনারা মুখে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও আপনারা নির্বাচন পেছানোর জন্যই এই কর্মসূচিগুলো দিচ্ছেন, এটা আপনাদের একটা চক্রান্ত, বিএনপি বলছে। আপনাদের বক্তব্য? বিএনপির এই কথাটা একেবারেই অসত্য। আমাদের জাতীয় নেতৃবৃন্দ গতকালও মঞ্চ থেকে বলেছেন আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন, সেই ভাষা ওনাদের বলতে হবে। আজকেও আমরা বলছি যে আমরা 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। 8 দল এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির আপনাদের রেকর্ড বলবে যে আমরাই আগামী রমজানের আগে নির্বাচনের দাবি প্রথম আমরাই করেছি সর্বপ্রথম। ফলে এইটা হচ্ছে খুব দুঃখের সাথে আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য, ওই যে কালকে আমাদের আমির সাহেব বক্তৃতায় বলেছেন যে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে, নিজেদের দুর্বলতা চাপিয়ে 8 দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচনই চাই, এবং 13 তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন, আমাদের কর্মসূচিতে 8 দল বলেছে যে সারা দেশের আমাদের এই 8টি দলের প্রত্যেকটি শাখায় স্ব-স্ব দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে। দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সহ প্রত্যেকের, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এটা প্রত্যেকের দায়িত্ব এই দেশকে অশান্তি, ইভেন আপনারা যেটা প্রশ্ন করছেন একটা অজানা আতঙ্কের কথা, 111 সহ নানান অশান্তির কথা, এটা কেউই আমরা কামনা করি না। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোষরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না, ইনশাআল্লাহ। একটু প্লিজ একটু কথা বলবেন। আপনারা লক্ষ্য করেছেন আমাদের আমিরে জামাত খুব স্পষ্টভাবে বলেছেন যে যারা জুলাই সনদের আইনি ভিত্তি এবং এটাকে বাস্তবায়ন, সেজন্য গণভোট, এটা যারা মেনে না নেবেন তাদের নির্বাচন একেবারে 2024 সালের আমি আর দামি নির্বাচনের পরে 5 বছর যোগ করে 2029 তাদেরকে অপেক্ষা করতে হবে। এটা মানলেই আগামী যে নির্ধারিত সময় আমরা দাবি করছি, আমরা সকলে মিলে, ওনারাও দাবি করেছেন, সেটা নির্বাচন হবে। এটা না মানলে একেবারে এইটা আমরা মনে করি যে সকলের উচিত মেনে নেওয়া, যাতে আমাদের সকলের কথা ঠিক থাকে। এটার ভিতরে কোনো যদি দ্বিমত কেউ পোষণ করে, তাহলে যারা দ্বিমত পোষণ করছেন তাদের ব্যাপারে জাতির প্রশ্ন সৃষ্টি হবে যে তারাই এই নির্বাচন চাচ্ছেন না। আমাদের নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই, এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো
প্রশ্নের অবকাশ নেই। এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন, জুলাই সনদ, নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি, জানুয়ারিতেও আমরা চাই। জি, তো আমার মনে হয় শেষ সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেটা হলো যেদিন গণভোট হবে সেই দিন বেশ কয়েকটা প্রশ্ন রাখবে, যে বিষয়গুলো আপনারা ঐক্যমত হয়েছেন এবং বিএনপির যে নোট অফ ডিসেন্ট আছে সেই ডিসেন্টগুলো প্রশ্নের মধ্যে রাখবে। এখন সরকার এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে যাচ্ছে যে গণভোট নির্বাচনের দিন একই দিন হবে, এবং আপনাদের সাথে এই বিষয়টা বসে আলোচনা করবে। এখন আপনারা কি সরকার একটা অধ্যাদেশ দিলেই আপনাদের কর্মসূচি স্টপ হয়ে যাবে, নাকি গণভোট শেষ হওয়া পর্যন্ত আপনাদের কর্মসূচি? প্রথম কথা হচ্ছে সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা লোকের মুখে কথা শুনে তো আমরা বিশ্বাস করবো না, আমরা অফিসিয়ালি কিছু জানি না ওনারা কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। নোট অফ ডিসেন্ট অলরেডি ঐক্যমত্য কমিশন, গণভোটের কোনো বিষয় নয়, 48টি বিষয়ে ঐক্যমত যা হয়েছে সেটি গণভোটে চলে যাবে, কোনো নোট অফ ডিসেন্ট গণভোটের সাবজেক্ট হবে না, এটা সবাই আমরা একমত হয়েছি। আমরা বোধহয় আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। জি, শেষ প্রশ্নটা কিন্তু আসে না, কি? সেটা হলো যদি অধ্যাদেশ দেয় তাহলে কি আপনাদের মানে গণভোট যদি নির্বাচনের দিন আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এই কয়েকদিনের পরিস্থিতিতে অনেক কিছুই পরিবর্তন হবে, এবং তার প্রেক্ষিতে যদি 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 সব যদি জবাব শীর্ষ নেতারা 16 তারিখ দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবার এটাই শেষ। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের দাবিগুলো বাস্তবায়ন করতে গিয়ে যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত লেগে যায়, আপনারা যে 5 দফা দাবির জন্য আন্দোলন করছেন সেটির জন্য যদি ফেব্রুয়ারি মাস লেগে যায় তাহলে লাগবে না, এটা অসম্ভব নয়, এটা আগে করা। সরকার তো কিছু বলেনি, আমরা এত অনুমান করতে যাব কেন? সরকার কিছু বলুক, আমরা সেটা শুনি। উই আর ওয়েটিং ফর দ্যাট ডে। থ্যাংক ইউ। জি, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য